রিয়েলিটিটা এমন, আপনি যেটা এক্সপেক্ট করতেছেন সেটা সবসময় নাও হতে পারে। হয় চাকরির ক্ষেত্রে না হোক, বাসায় এসে সময় দিন। অথবা আপনি যেটা শিখতে চাচ্ছেন সেটা শিখুন। হয়তো পরবর্তী জবে আপনার এখান থেকেই সেই অভিজ্ঞতাটাই কাজে লাগবে। আপনার এই পুরা জার্নির মধ্যে সবচেয়ে স্ট্রাগল পিরিয়ডটা কি ছিল? হুট করে আমার ওই কোম্পানিটা বলল যে, হয়তো পসিবল না, আমাকে অন্য জায়গায় মুভ করতে বলল। তো ওই সময়টাতে আমার জন্য খুব কঠিন ছিল, কারণ তখন আমার জন্য জব পাওয়াটা খুব প্রয়োজন ছিল। কিন্তু আমি পাচ্ছিলাম না। আলহামদুলিল্লাহ আমি তখন থেমে যাই নাই। তখন আমি L2 তে অ্যাডমিট হইলাম। L2 তে আমি কোর্স করতেছিলাম। কোর্স করতে, করতেই আমার কাছে একটা সুযোগ চলে আসে চাকরির। তো তখন আমি আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। আমি যখন L2 তে ভর্তি হই, তার ১-১.৫ মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আরেকটা জব অফার চলে আসছে। তো আমি যখন ওই জবে গেলাম, তখন পাশাপাশি আমি L2 করতেছিলাম। তো আমি দেখতেছি যে আমি যেগুলো এখানে করতেছি, এগুলো আমি এপ্লাই করতে পারতেছি। এগুলো করেই আমার যেই প্রজেক্টটা করতেছি সেখানে আমি স্কেলেবল করতে পারতেছি। আমি লং লাস্ট। তো আপনার ক্ষেত্রে কি মনে হয় যে L2 করার পর কোন একটা স্টুডেন্ট এত বড় একটা প্রজেক্ট দেখলে কি সে ঘাবড়ে যাবে নাকি সে এখন বেশিরভাগ কোম্পানিতে আগে হয়তো এমবিসি প্যাটার্নটা ফলো করা হতো, কিন্তু এখন মডুলারি সবাই শিফট করতেছে। তো আমি মনে করি ভাইয়া যে L2 কেউ যদি একবার দেখে থাকে, সেই যেকোনো একটা মিড সিনিয়র লেভেলের কাজও সে ইজিলি বুঝতে পারবে বলে মনে করি আমি। আমরা যেমন এখন বলি যে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রজেক্ট করাবো এবং এটা কিন্তু প্রজেক্টের লেন্থটা কিন্তু 2 মাসের মতো হবে। দ্যাট মিনস এটা কিন্তু ভালো একটা বড় প্রজেক্ট। সো আপনার কাছে কি মনে হয় যে একটা পর্যায়ে এসে মানুষের আসলে বড় প্রজেক্ট ট্রাই করা উচিত? প্রজেক্ট অনেকগুলো করলে আমি জাস্ট আইডিয়া পাবো যে আচ্ছা কীরকম প্রজেক্ট আমি করতে পারি। হয়তো এরকম করতে গিয়ে আমি অনেকগুলো প্রবলেম ফেস করবো এবং সেগুলো সলিউশন আসবে। কিন্তু কোম্পানিতে আপনি যখন একটা জব করতে যাবেন, তখন কিন্তু তারা এরকম র্যান্ডমলি প্রজেক্ট নিয়ে কাজ করে না। তারা একটা বড় স্কেলেবল প্রজেক্টের কথা চিন্তা করে এবং চিন্তা করে এটাকে কীভাবে লং টাইমে তারা সাপোর্ট দিবে। তো আপনি যদি এইভাবেই মাইন্ডসেটটা রাখেন আপনার, যে না আমার বড় প্রজেক্টে আমি আরও সাপোজ পাথ এক্সপ্লোর করবো, যে আচ্ছা এইভাবে আমি আমার প্রজেক্টটাকে হ্যান্ডেল করবো। আমি আমার ডাটাবেস নিয়ে চিন্তা করবো। আমি আমার ব্যাকএন্ডটাকে কীভাবে সাজাবো। সেক্ষেত্রে আমি মনে করি যে একটা প্রজেক্টে মাল্টিপল ওয়েতে আপনি আগাইতে পারেন, যে কীভাবে আমি প্রজেক্টটা গুছাই নেব। এজন্য আমি মনে করি লেভেল 2 তে যেটা দেখা যাচ্ছে সেটা। সো আজকে আমাদের চট্টগ্রাম অফিসের ফার্স্ট পডকাস্ট। তো আমাদের সাথে আছে আমাদের রিয়াজ ভাই। আমি ছোট করে হচ্ছে রিয়াজ ভাইকে তার পরিচয় বলতে বলবো। ধন্যবাদ মেজো ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি রিয়াজ আহমেদ। আমার গ্রামের বাসা রংপুর, কুড়িগ্রাম। আমি খুবই রিসেন্ট চট্টগ্রামে আসছি। চট্টগ্রামে একটা কোম্পানিতে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জব হয়েছে, এই কারণে এই চট্টগ্রামে আসা। ধন্যবাদ ভাই। ওকে। সো আমি ১ম এ জিজ্ঞেস করব এই যে আপনার বাড়ি রংপুর। রংপুর থেকে মানে একদম উল্টো চট্টগ্রামে কিভাবে আসলেন? কিভাবে জবটা পেলেন? আসলে ভাই, আপনাদের রংপুরে যেরকম সুযোগ সুবিধা আমাদের ওখানে আছে, তবুও যেহেতু চাকরি করতে হবে, বাইরে থাকতে হবে, এই কারণে এতদিন ঢাকায় ছিলাম। মনে হলো যে না, হয়তো চাকরির প্রয়োজনে যেহেতু বাইরে থাকতে হবে, চট্টগ্রাম থেকে একটু ঘুরে আসি, এই জন্য। আর আচ্ছা, আর এখানে একটু আলহামদুলিল্লাহ ভালো সুযোগ সুবিধা ছিল, এই কারণেই। আচ্ছা। তো চট্টগ্রাম আপনার কেমন লাগলো? না, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কারণ ঢাকার পরিবেশ তো, যদিও ঢাকাই, তবুও চট্টগ্রাম কোনো অংশে কম না। আচ্ছা, আচ্ছা। সো চট্টগ্রামের কোন জিনিসটা আপনার সবচেয়ে ভালো লাগছে? চট্টগ্রাম তো হচ্ছে নদী, সমুদ্র, পাহাড়, পর্বত সবকিছুই আছে। আসলে ভালো লাগার থেকে আরেকটা কষ্টের বিষয় আছে আমার। এখনো মেজবানি মাংসটা খাইতে পারলাম না। আর ভালো লাগার মধ্যে বলতে গেলে, ঢাকা থেকে হয়তো সুযোগ সুবিধা কম ছিল, কিন্তু এখানে মন চাইলে আমি একটা জায়গা থেকে ঘুরে আসতে পারতেছি। এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আচ্ছা, মেজবানি মাংস খান নাই? এখানে তো অনেক হচ্ছে রেস্টুরেন্ট আছে। না, কিন্তু যারা পরিচিত তারা বলতেছে শুধুমাত্র নাকি যখন কেউ বিয়ে অথবা মারা যায় সেই অপেক্ষায় আছি। আচ্ছা, আচ্ছা। সো আমরা আসলে আপনার একটা গল্প শুনতে চাই। সেটা হচ্ছে আপনার লাইফে একটা স্ট্রাগল আছে অবশ্যই। এবং আপনি অনেক কাঠখুট্টা পেরিয়ে হচ্ছে এই পজিশনে আসছেন আরকি। তো এটার পিছনের জার্নিটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, পিছনের কাহিনীটা আসলেই আমার মনে করি কারোই এরকম শুরুতে উম এতটা সহজ থাকে না, আমারও ছিল না। আমার শুরুটা হয়েছিল একটা ছোট ইন্টার্নের মাধ্যমে। তখন এটা নিয়েও কনফিউশন ছিলাম, আসলে ইন্টার্নটা করব কিনা। তো আমার বাসা থেকে বলল যে, "যাও, বাসায় বসে না থেকে ইন্টার্নটা করে ফেলো।" তো কনফিউশনটা কেন ছিল? কনফিউশন ছিল যে, যেটা করতে চাচ্ছি আসলে এখানে শুরু করব কিনা। মানে আরেকটু আমি কি শিখে তারপরে আগাবো? নাকি জাস্ট একটা ইন্টার্ন করে শুরু করব? তো এই কারণে কনফিউশনটা ছিল মূলত। তো তারপরে আলহামদুলিল্লাহ আসলাম ঢাকায়। ৬ টা মাস সময় দিলাম। তো তারপর দেখলাম যে এটা আসলেই অনেক বড় একটা জিনিস, যে বলে এক্সপেরিয়েন্স ম্যাটার করে। তো ১ম এক্সপেরিয়েন্সটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ ২য় টা একটা ফুল টাইম জব হইল।
তারপরেরটাতে এই যেটা জব ছিল সেই এক্সপিরিয়েন্সটা কাজে আসলো এবং এটাতে আগের এক্সপিরিয়েন্সটা কাজে আসতেছে। এইভাবেই মানে আমি মনে করি এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট লাইফের। তাহলে আপনার কি মনে হয় যে কোনো একটা পার্সন যখন কোনো একটা স্কিল শিখে তার ১ম এ একটা ইন্টার্ন বা জব করা উচিত? জি, আমি মনে করি ভাই বসে না থেকে কোথাও হলেও ঢোকা উচিত। কারণ অন্তত যে এক্সপেরিয়েন্সটা আসবে এটা অনেক মূল্যবান। কারণ আপনি শুরুতে হয়তো বড় কোনো কোম্পানিতে চাকরি পাবেন না। এটা আশা করা অনেক সময় বোকামি। হয়তো আল্লাহর রহমতে যদি রিজিকে লেখা থাকে হয়ে যায়। ছোটখাটো একটা এক্সপেরিয়েন্স দরকার, এজন্য ইন্টার্ন হলেও মানুষের শুরু করা উচিত। শুরুটা অন্তত করা উচিত। রিয়াজ ভাই, এই জবটা আপনি কেমনে পাইলেন? এই জবটা পাওয়ার পিছনে কাহিনীটা একটু ইন্টারেস্টিং। তো আমি যেদিন ইন্টারভিউ মেসেজটা পাইলাম যে আমার একদিন ইন্টারভিউ আছে। তো আমি তাকে রিপ্লাই দিলাম অমুক তারিখে রাত ৯ টার সময়। এবং রিপ্লাই মেইলটা আমি ChatGPT দিয়ে বানিয়েছিলাম। তো যখন ইন্টারভিউর দিন আমি ৯ টার সময় ওয়েট করছিলাম। ২০ মিনিট হয়ে গেল, তবু কোনো ইন্টারভিউর জন্য মানে মিটিংয়ে অ্যাকসেপ্ট করতেছিল না। তো আমি তাকে মেইল করলাম যে, "আজকে তো ইন্টারভিউ হওয়ার কথা ছিল। আ এখন কি হবে কিনা?" উনি বলতেছে, "আপনি ১ ঘন্টা ২০ মিনিট লেট।" আমি তো অবাক হয়ে গেলাম যে এই ভুলটা কিভাবে হইতে পারে যে ইন্টারভিউ টাইমটা মিস করে গেলাম। পরে আমি আমার মেইলে চেক করলাম যে আমি ঠিকই ৯ টায় দিছি। কিন্তু ইউকে টাইমে একটা মানে সামার টাইমে ওদের ৫ ঘন্টা থাকে এবং উইন্টারে হয়তো ৬ ঘন্টা একটা ডিফারেন্স থাকে। তো এটা আমার জানা ছিল না। তো আমি মনে করি সবার জন্য এটা একটা খুব ভালো লার্নিং হবে যে একটু চেক করে নেওয়া। তো আমি যেহেতু ChatGPT তে বানিয়ে নিছি, ও আমাকে যে টাইমটা দিছিল তাতে করে আমি ১ ঘন্টা পিছিয়ে গেছি। তো আমি খুব ডিপ্রেস হয়ে গেলাম যে একটা ভালো সুযোগ ছিল, এভাবে মিস হয়ে গেল। তো পরে আমি আবার মেইল রিপ্লাই দিলাম যে, "আমার এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমার কি আরেকটা সুযোগ দেওয়া যায় কিনা?" তো ও বলল যে, "আমার হাতে এখন কোনো স্লট ফাঁকা নেই। ১ সপ্তাহের মধ্যে যদি ফাঁকা হয় তাহলে আমাকে বলবে।" আপনার কি মন খারাপ হইছে? অনেক ভাই। বলার মতো না। কারণ এরকম আসলে ভুল মানুষ খুব বেশি করে কিনা জানি না। তো পরের দিন এরকম মন খারাপ থেকেই বিকেলবেলা হট করে তার মেইল আসলো যে, আজকে সে ফাঁকা আছে। আমি ইন্টারভিউ দিতে পারবো কিনা? আমি তো খুশি হয়ে গেলাম যে, যাক, তাও আলহামদুলিল্লাহ সুযোগটা আবার আসছে। আপনি কি মেইল চেক করতেন? মানে অনেকে কিন্তু হ্যাঁ, মেইল হ্যাঁ। চেক করে না। না, আমি ভাই মেইল চেক করাটা একটা খুব ইম্পোর্টেন্ট থিং। মেইল আপনাকে যদি কর্পোরেট লাইফে সবসময় চেক করতে হবে। ওকে। তো পরে যে দেখলাম যে আজকে আবার ইন্টারভিউর জন্য ডাকলো। আমি ঠিক করলাম না, আজকে আর ভুল করা যাবে না। যেই টাইম দিছি ওইটাই ঠিক করতে হবে। তো এটার আরেকটা মজার বিষয় হচ্ছে, যখন ইন্টারভিউটা আমার হলো, আমি বুঝতে পারলাম হয়তো ওদের কিছুটা হলেও পছন্দ হয়েছে। তো আমাকে বলল যে একটা টাস্ক দিবে। তো ঐদিন আমার বাসায় আসার কথা। আমি আ এখানে একটু ইন্টারাপ্ট জি, করব। অবশ্যই। আপনি একটা লাইন বললেন যে, আপনি যখন ইন্টারভিউ শেষ করেছেন, আপনার কাছে মনে হইছে ওরা আপনার ব্যাপারে পজিটিভ। এটা আপনি কেমনে বুঝতে পারলেন? এটা ভাই হয় না যে ওরা যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতেছে আমি রিপ্লাই দিতেছি। আমার কাছে মনে হচ্ছে হয়তো ও বুঝতে পারতেছে যে আসলে আমি রিয়াল লাইফে প্রবলেমটা ফেস করছি এবং সেটা আমি অ্যান্সার করতে পারছি। এই কারণে মনে হয়েছে যে ও আমার অ্যান্সারে স্যাটিসফাইড। ঠিক আছে? ওই কারণে মনে হয়েছে যে হ্যাঁ, ইনশাল্লাহ ওর কাছে মনে হচ্ছে যে ওকে, একে পরবর্তীতে কিছু করা যায়। তো আমাকে বলল যে একটা টাস্ক দিয়ে আমাকে জাজ করবে। তো টাস্কের জন্য টাইম দিছে ৬ ঘন্টা। তো ঐদিন রাতে ১০ টার সময় আমার বাসায় যাওয়ার কথা। গাড়ি ছিল। আমার বোন আমাকে বলল যে, "এরকম বাসায় অনেক যাইতে পারবি। টাস্কটা আগে ফিল আপ কর।" তো ঐদিন রাতে কোনোভাবে না করতে পারলেও পরের দিন কোনোভাবে টাস্কটা করে আমি জমা দিছি এবং একটা মনের ভিতর আসে না যে হয়তো হবে, হয়তো হবে। আমি ওটা থেকে পরে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ জবটা হয়ে গেছে। টাস্কটা কি ধরনের ছিল? টাস্কটা ছিল ভাইয়া Figma থেকে একটা আ নেক্সট বা React এর একটা ক্লোন ওয়েবসাইট। ক্লোন ওয়েবসাইট। জি। আচ্ছা। আপনার এই জবটা কোথায় আপনি এপ্লাই করছেন? এটা LinkedIn এ এপ্লাই করছিলাম। LinkedIn এ এপ্লাই করছেন, তারপর ওরা যোগাযোগ করছে পরবর্তীতে। এক্ষেত্রে আমি একটা জিনিস বলব, নিয়মিত এপ্লাই করাটা খুবই ম্যান্ডেটরি। আপনি যদি মনে করেন যে চাকরিটা আছে থাক, আবার শেষ করে এপ্লাই করব, এটা মোটেও ঠিক হবে বলে আমি মনে করি না। চাকরি থাকতে যদি সুযোগ হয় যে না আরেকটা ভালো জায়গায় যেতে চাই, আরো ভালো কিছু করতে চাই, ভালো পজিশনে যেতে চাই, সেক্ষেত্রে আপনাকে নিয়মিত এপ্লাইটা করতে হবে। আমার কাছে মনে হইছে আপনি যখন এই জবের জন্য ইন্টারভিউতে ঢুকলেন, আপনি অনেকটা কনফিডেন্ট ছিলেন। এই কনফিডেন্ট এর পিছনে রহস্য কি? এটা কি আপনার আগের জব এক্সপেরিয়েন্স আপনার কাছে হেল্প করছিল? জি, একদম তাই। আমার আগের জবে যেই প্রবলেমগুলো আমি ফেস করছি, আমি দেখতেছি যে এগুলো কোনো না কোনোভাবে এই জবে আমাকে হেল্প করতেছে। তো আমি এইজন্যই সবার উদ্দেশ্যে এই কথাটা বলব যে এক্সপেরিয়েন্সটা খুব ম্যাটার করে। আপনি যদি বাসায় থেকে একটা প্রজেক্ট করেন, এটাই আপনার জন্য লাভ। বসে থেকে লাভ নেই। এর থেকে যদি আপনি রিয়াল লাইফের যদি কয়েকটা প্রবলেম সলভ করেন, দেখেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এগুলো পরবর্তীতে অবশ্যই আপনাকে আ ইফেক্ট দিবে। পরবর্তী জবে জি, হেল্প করবে। অবশ্যই। সো আমাদের অনেকের একটা ধারণা আছে, আমি ১ বছর একটা স্কিলের পেছনে সময় দিছি। আমার এখনই আমার 50 আপ সেলারি
পাওয়া উচিত। এখন বাংলাদেশি কনটেক্সটে আসলে একটা জিনিস চিন্তা করতে হবে যে আসলে সব কোম্পানি কিন্তু ফিটটি প্রোভাইড করার মতো কোম্পানি না। আবার এটাও সত্যি কথা যে কিছু রিমোট জবে এর চেয়েও ভালো স্যালারি পাওয়া যায়। তো রিটিকে যদি থাকে ১ম টাতেই পাওয়া জি, সম্ভব। তো আপনি কি মনে করেন যে ১ম এ আমাদের এক্সপেকটেশনটা একটু লো রাখা উচিত? হ্যাঁ, আপনি কথাটা একদম ঠিক বলছেন। কারণ বাইরের দেশে হয়তো এটা হইতেও পারে। বাট বাংলাদেশে এমন হয়েছে যে একটা ইন্টার্নের জন্য ১০০ জন সিরিয়ালে থাকে। আমি যদি ওইটা না করি আরো মানুষজন আছে যারা ওটার জন্য লেগে আছে। তো আমাকে ওই সুযোগটা ধরতে হবে। একটা মানে আপনার বিষয়টা হচ্ছে এমন যে ১ম জবটা লাইফের সবচেয়ে স্ট্রাগল একটা পয়েন্ট। ফার্স্ট এরটা যদি ক্র্যাক করা যায়, বাকিগুলো ইনশাআল্লাহ এমনি অটোমেটিক আসতে থাকবে সামনে। তো ১ম জবটাই একটু এক্সপেকটেশন কম করে যদি ৬ টা মাস আমি লেগে থাকতে পারি। যেমন ৬ টা মাস কোর্সে টাইম দিলাম। আর ৬ টা মাস একটু এই ইন্টার্নের পিছে একটু সময় দিলে আমি মনে করি যে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আপনার যখন ফার্স্ট জবে আপনি ল্যান্ড করছেন, তখন আপনার স্কিল সেটটা কিরকম ছিল? আমি যখন ফার্স্ট এরটাতে গেলাম তখন আমি মাত্র L1 শেষ করলাম। তখন আমার স্কিল ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু আমি এখানে একটা জিনিস বলব যে ফার্স্ট জবটা আমি যদিও React শিখছি কিন্তু কোনো কারণে ওটা WordPress ছিল। ওয়ার্ডপ্রেস। WordPress ছিল এখন চাকরিতে আমাকে WordPress দিয়ে কাজ করতে হইতো। কিন্তু বাসায় আমি React এ প্র্যাকটিস করতাম। এর কারণে সুবিধাটা কোথায় হলো পরবর্তী জবে যখন আমি React হিসেবে ঢুকলাম কিন্তু উনার WordPress এর কিছু কাজ ছিল। তো ওই কারণে উনার মনে হয়েছে যে না আমাকে দিয়ে এটা কাজও করা সম্ভব। তাই কোনোটা আসলে আপনি যে ট্র্যাকে আছেন এটাই থাকতে পারেন। কিন্তু কোনোটাকে আসলে ছোট করে দেখা যাবে না। আচ্ছা, বুঝতে পারলাম। আ এখানে আমার কাছে মনে হয় আপনার একটা জিনিস খুব কাজে দিছে, সেটা হচ্ছে আপনি জবের পাশাপাশি বাসায় এসে কিছু সময় দিছেন, রাইট? যেটা আপনাকে পরবর্তী React ডেভেলপার হিসেবে জব পেতে হেল্প করবে। হ্যাঁ, হ্যাঁ, অনেক বেশি। কারণ আসলে আপনি চাকরিতে মানে রিয়েলিটিটা এমন আপনি যেটা এক্সপেক্ট করতেছেন সেটা সবসময় নাও পেতে পারেন। তো আপনাকে আপনার টার্গেটটা ধরে থাকতে হবে। হয় চাকরির ক্ষেত্রে না হোক বাসায় এসে সময় দিন। অথবা আপনি যেটা শিখতে চাচ্ছেন সেটা শিখুন। হয়তো পরবর্তী জবে আপনার এখান থেকেই সেই অভিজ্ঞতাটাই কাজে লাগবে। আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস কোয়েশ্চেন করতে চাই। আমাদের আ যারা একটা পর্যায়ে আমরা পৌঁছি, যেমন আমার ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একটা স্ট্রাগল পিরিয়ড থাকে। কারণ স্ট্রাগল আসলে একটা মানুষকে মানুষের মতো গড়ে তোলে। তো আপনার এই বুড়া জার্নির মধ্যে সবচেয়ে স্ট্রাগল পিরিয়ডটা কি ছিল? স্ট্রাগল পিরিয়ডটা ছিল ভাইয়া যখন 2nd জবটার পরে আমি বাসায় চলে আসলাম হুট করে। তখন জুলাই যুদ্ধের সময়। হুট করে আমার ওই কোম্পানিটা বলল যে, "হয়তো পসিবল না।" আমাকে অন্য জায়গায় মুভ করতে বলল। তো ওই সময়টাতে আমার জন্য খুব কঠিন ছিল। কারণ তখন আমার জন্য জব পাওয়াটা খুব প্রয়োজন ছিল। কিন্তু আমি পাচ্ছিলাম না। তো আমার কাছে মানে ওই সময়টা মনে হচ্ছিল যে আসলেই খুবই একটা কষ্টের সময়। কিন্তু আলহামদুলিল্লাহ আমি তখন থেমে যাই নাই। তখন আমি L2 তে অ্যাডমিট হইলাম। L2 তে আমি কোর্স করতেছিলাম। কোর্স করতে, করতেই আমার কাছে একটা সুযোগ চলে আসে চাকরির। তো তখন আমি আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। কিন্তু আমি একটা জিনিস মনে করি, এর আগে যারাই বলছে যে আমাকে দিয়ে সম্ভব না, আমাকে দিয়ে সম্ভব না। ভাই আমাকে দেখে যদি মনে হয় আমি পারি, তাহলে আপনি অবশ্যই পারবেন। আমার মতো একদম বোকা মানুষ যদি কিছু করতে পারে ইনশাআল্লাহ আপনি অবশ্যই পারবেন। এতটুকু বিশ্বাস আপনার মধ্যে রাখেন। আচ্ছা, অডিয়েন্সের হয়ে আমি এখন একটা কোয়েশ্চেন করব যে মানে আপনাকে নিজেকে কেন মনে হয় যে আপনি একটা বোকা মানুষ? আমি জানি না আমার কাছে কেন জানি মনে হতো ক্লাসের কোনো জিনিস বোঝাতে গেলে আমি একটু কম বুঝতাম। আচ্ছা, টপিকস কোনো একটা কিছু বোঝাতে গেলে মনে হচ্ছে আমি কম বুঝতাম। মানে কিন্তু ক্লাসের কম বোঝা স্টুডেন্ট ছিলেন। জি, জি, জি। কিন্তু এই জিনিসটা ২য় বার বোঝালে না আমি বুঝতে পারতাম। মানে একই জিনিস যদি কন্টিনিউ করতে, করতে আরেকটা টপিকে যেত আমি হয়তো বুঝতে পারতাম না। হয়তো ওটা দিয়ে যদি আরেকটা এক্সাম্পল দিত সেক্ষেত্রে আমি বুঝতে পারতাম। যেটা হয়েছে L1 এ এসে। আমি দেখতে পারতেছি যে একটা কোর্স সরি একটা টপিক বোঝাতে, বোঝাতে ভাই আরেকটা ওই জিনিস দিয়ে আরেকটা এক্সাম্পল দিচ্ছে। ওই কারণে আমি জিনিসগুলো ধরতে পারছি, বুঝতে পারছি। এখন এটাই আসলে আমাকে হেল্পটা করছে এভাবে। আপনার সাথে আমার একটা মিল আছে, সেটা হচ্ছে আমিও আপনার মতো স্লো রানার ছিলাম। তো আমার মেজো ভাই, জি। মেজো ভাইয়ের কাছে যখন আমি হচ্ছে কোনটা পড়া বুঝতে যেতাম, তখন আমাকে ভাই সবসময় একটা বলতো, "এটা তো সহজ।" মানে ফার্স্ট টাইম বোঝানোর পর আমি বুঝতাম না। আমি বলছি, "আমি তো বুঝি নাই, আরেকবার বুঝিয়ে দাও।" তখন বলতো, "এটা তো সহজ, এটা কেন বুঝবি না?" মানে এরকম একটা ব্যাপার ছিল। বাট আমার মনে করি হচ্ছে স্লো রানার যারা আছে, তারা যখন কোনো একটা টপিক বুঝে, সেটা কিন্তু খুব ভালো মতো বোঝে। কারণ এটা আমি ফিল করতাম যে আমি যখন টপিকটা বুঝতাম, তখন এই টপিক আমার অনেক মনে থাকতো। মানে অনেকদিন মনে থাকতো এবং এই টপিক আমি খুবই ভালো বুঝতাম। জি। এই আরকি। তো আমার কাছে মনে হয় আপনার ক্ষেত্রেও সেম জিনিসটা, যে আপনি যখন কোনো একটা টপিক বুঝতেন, খুবই ভালো মতো বুঝতেন কিন্তু স্লো বুঝতেন। হ্যাঁ। এটা সমস্যা নাই। এটা ম্যাটার করে না অত বেশি। সো আমি এখন আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করব যে বর্তমান যে জেনারেশন, বর্তমান জেনারেশনের মধ্যে একটা জিনিস আমি দেখতে পাই, সেটা হচ্ছে কনটেন্ট অ্যাবজর্ব করার আ কোয়ালিটি কিন্তু অনেক গুণ কমে গেছে আরকি। যেমন আপনি লেভেল 2 বেস্টিতে ছিলেন, জি, রাইট? জি। সো বেস্টিতে থাকাকালীন সময়ে স্টুডেন্টদের যে একটা কোয়ালিটি ছিল,
তারা যেভাবে কনটেন্টটা কনজিউম করতে পারতো, এখনকার স্টুডেন্টের মধ্যে খুবই তাড়াহুড়া আরকি। দেখা যায় কি আপনার ভিডিও ১৫ মিনিট বা ১২ মিনিট এর চেয়ে যদি একটু লং হয়ে ২২-২৩ মিনিট হয়ে যায়, তখন তারা নিতে পারে না। তাদের মোটিভেশন ধরে রাখতে পারে না আরকি। তাদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার আছে কিনা? তাদের উদ্দেশ্যে আমার একটা জিনিস বলার থাকবে যে উম, আমরা যখন L1-এ ভর্তি হয়েছিলাম তখন হয়তো সবাই ফিল্ডে নতুন ছিল। হয়তো আমরা যারা সিসি পড়ে আসছি তারা একটু অ্যাডভান্স ছিল, বাট তারপরে সবাই এখানে নতুন ছিলাম। সেক্ষেত্রে নতুনদেরকে অ্যাট্রাক্ট করার জন্য ঝঙ্কর ভাই হয়তো অনেক রকম ফান অ্যাক্টিভিটিস করতো, অথবা বোঝানোর ক্ষেত্রে অনেক কিছু বলতো। কিন্তু আমরা L2-তে আসছি, মানে আমরা বড় হয়েছি। এখন বড় যখন হয় তখন দায়িত্ব কাঁধে চলে আসে। তখন কোম্পানিতে অনেক বড় বড় জিনিস থাকে যেগুলো আসলে খুব সিরিয়াস। এখন সিরিয়াস জিনিস যখন করতে হবে তখন আপনার লার্নিংটা অবশ্যই সিরিয়াসের জিনিস মধ্যে দিয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার ফান অ্যাক্টিভিটিস হয়তো একটু কম হইতে পারে, কিন্তু জিনিসটা আপনি জানতেছেন যে টপিকটা খুব সিরিয়াস। তো সেই ক্ষেত্রে আপনাকে সিরিয়াসভাবেই নিতে হবে। এখন একটা জিনিস তো সবসময় একটা টাইমের মধ্যে কমপ্লিট করা পসিবল হয় না। তো সেই ক্ষেত্রে যদি আপনি জিনিসটা ভালোভাবে শিখতে চান অবশ্যই আপনাকে ৫ মিনিট ১০ মিনিট বেশি সময় দিতে হবে। এখন আমাদের জেনারেশনটা যেটা হয়েছে, আমরা এখন ইনস্টাগ্রামেও স্ক্রল করতে চাই না, অটো স্ক্রলিংয়ের ফিচার চলে আসছে। তো আমাদের কনজিউম করার অ্যাবিলিটিটা এত কমে আসছে যে আমরা ধৈর্যটা নিতে পারি না। কিন্তু এইখানে যারা ধৈর্যটা ধরতে পারতেছে তারাই লাইফে সফলতা দেখা পাচ্ছে। তা আপনি যদি, আমি এতটুকুই বলব যে একটু কষ্ট করে একটু শ্রম দিয়ে ওই ১০ মিনিট ৫ মিনিট বেশি যায় কিন্তু আপনি জিনিসটা বুঝতে পারেন, সেটা আপনাকে আগামীতে ভালো কোনো একটা ফল দিবে। আচ্ছা। আপনাকে এখন একটা কোয়েশ্চেন করতে চাই। সেটা হচ্ছে আপনি যখন জব হারিয়ে ফেলছেন, তখন L2 করার মতো মোটিভেশন বা ইন্টারেস্ট আপনার কোথা থেকে আসে? বা আপনার কাছে কেন মনে হয়েছে যে L2 করলে আমি হয়তোবা একটা বেটার জবে ল্যান্ড করতে পারবো? আমি যখন দেখলাম যে কোম্পানিতে যেগুলো ডাটাবেস বলেন, ব্যাকএন্ড বলেন, এগুলো জিনিসগুলো দেখতেছি, তো সেগুলো হয়তো L2-তে আমরা যারা শিখে আসছি, সেখান থেকে একটু ডিফারেন্ট ছিল। যখন L2-র আমি কনটেন্টগুলো দেখলাম যে কী নিয়ে হচ্ছে, অথবা দেখলাম যে কিভাবে শেখানো হতে পারে, আমি দেখতে পাচ্ছিলাম যে বেশিরভাগ জিনিসগুলো বড়, বড় কোম্পানির সাথে মিলে যাচ্ছে। কারণ আমি হয়তো ব্যাকএন্ডে শুরুতে কাজ করি নাই, কিন্তু ফাইল সিস্টেমগুলো অথবা যেগুলো ছিল আমি দেখছি, একটু মনে হয়েছে যে না এগুলোর সাথে হয়তো মিলে যাচ্ছে। আমি যদি L2 টা কন্টিনিউ করতে পারি, হয়তো আমি একটা ভালো পজিশনে যেতে পারবো। সেক্ষেত্রে থেকে আমি L2 তে অ্যাডমিট হইলাম। দেখলাম যে না আসলেই যেগুলো দরকার ছিল সেটা L1 তে ছিল না। যেমন টাইপস্ক্রিপ্ট আসলো, Node.js আসলো, Express আসলো। এগুলো হয়তো একটু ছোট পরিসরে শেখানো হয়েছিল, কিন্তু এগুলো এখানে বড়ভাবে শেখানো হচ্ছে। বেশি করে অ্যাডভান্স লেভেলে একটু দেখানো হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে না, আমি যদি এটা দেখতে পারি, হয়তো আমার চাকরির ক্ষেত্রে আমি এগুলোকে এপ্লাই করতে পারবো ভালো করে। আমি আমার পজিশনটাকে স্ট্রং করতে পারবো। সেই কারণ থেকে আমি L2 তে অ্যাডমিটটা হয়েছিলাম। এটার কি আপনি ফল পেয়েছেন? মানে একটা ছিল হচ্ছে ঠিক আছে আমি একটা কোর্স আউটলাইন লিখছি, আমি মার্কেটিং লিখছি একটা কোর্সের। আমি হচ্ছে এখানে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিছি। এবং যখন আমি ভালোমতো শিখলাম এবং আমি যখন কনসেপ্টগুলো এপ্লাই করার সুযোগ পেলাম, তখন গিয়ে বোঝা যায় আসলে আমি যা শিখেছি সেগুলো আমার কাজে লাগতেছে কিনা। সো আপনার ক্ষেত্রে কি কাজে লাগছে এই বিষয়গুলো? অবশ্যই ভাই, আমি এটা মানবো যে আমি যখন L2 তে ভর্তি হই, তার ১-১.৫ মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আরেকটা জব অফার চলে আসছে। তো আমি যখন ওই জবে গেলাম তখন পাশাপাশি আমি L2 করতেছিলাম। তো আমি দেখতেছি যে আমি যেগুলো এখানে করতেছি, এগুলো আমি এপ্লাই করতে পারতেছি। এগুলো করেই আমার যেই প্রজেক্টটা করতেছি সেখানে আমি স্কেলেবল করতে পারতেছি। আমি লং লাস্টিং করতে পারতেছি। কিভাবে এই প্রজেক্টটা লং টাইমে বেটার পারফরম্যান্স করবে। এগুলো আসলে আমি L2 দেখেই তখন আমি বুঝতে পারছিলাম যে এইভাবে হয়তো প্রজেক্টগুলোকে মেইনটেইন করতে হয়। আসলে এইভাবে মেইনটেইন করা প্রয়োজন। এগুলো আমি L2 থেকেই দেখতে পারছি ভাইয়া। ওকে। আমি অনেক স্টুডেন্টের মধ্যে একটা জিনিস দেখতে পাই। এটা যদিও বা এটা সময়ের কারণ আমি বলব। কারণ L1 এর ক্ষেত্রে যেটা হয় যে ৬ মাসের মধ্যে আমাদের ফান্ডামেন্টালটা স্ট্রং করতে হয় এবং সে কিন্তু খুবই বিগিনার লেভেল থেকে শুরু করে। অর্থাৎ আমরা ধরে নিই তার মাথার মধ্যে কোনো কিছু নাই। সে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এভাবে স্টেপ বাই স্টেপ আগাবে। আর ৬ মাসে যখন হচ্ছে লং কোর্স হয়ে যায় তখন আবার তার মোটিভেশন বা তার যে একটা এনার্জি এটা কিন্তু ধরে রাখতে পারে না আরকি। সো সেখান থেকে আসলে L2 র হচ্ছে চলে আসা যে L2 স্টুডেন্টদেরকে তাদের ক্যারিয়ার ট্রান্সফরমেশন এ হেল্প করতেছে। নতুন জবে ল্যান্ড করার ক্ষেত্রে হেল্প করতেছে। আবার অনেক ক্ষেত্রে দেখছি যে যারা L1 থেকে ওনাতে জবে ঢুকছে সেখানে তারা L2 করার কারণে তাদের যে পারফরম্যান্স তাদের এই পারফরম্যান্সের অগ্রগতির কারণে তারা কিন্তু প্রমোটেড হয়েছে। এরকম কিন্তু অনেক ঘটনা আমাদের কাছে আসছে। তো আমি একটা জিনিস আপনাকে বলতে চাই যে প্রথমত যখন L1 এর স্টুডেন্ট কোনো একটা বড় কোম্পানিতে যায়, তখন বড় একটা প্রজেক্ট ফোল্ডার দেখে। কারণ সবসময় তো আর হচ্ছে এরকম না আমি একটা কোম্পানিতে গেলাম, সে আমাকে দিয়ে একটা ফ্রেশ স্টার্ট
করছে একটা প্রজেক্ট, এরকম তো হয় না। হুম, আমরা লিগ্যাসি প্রজেক্টে আমাদেরকে হাত দিতে হয়। জি। তো আপনার ক্ষেত্রে কি মনে হয় যে L2 করার পর কোনো একটা স্টুডেন্ট এত বড় একটা আ প্রজেক্ট দেখলে কি সে ঘাবড়ে যাবে নাকি সে মিলাইতে পারবে? আ আমি মনে করি ভাইয়া যে আমরা এলন শেখার পর যতটুকু আছে এতটুকুতে আমি একটা প্রজেক্ট অবশ্যই রান করতে পারবো। কিন্তু এটা যখন আমরা বড় কোম্পানির ক্ষেত্রে চিন্তা করি, সেক্ষেত্রে আমাদেরকে প্রজেক্টের ফাইল স্ট্রাকচার থেকে শুরু করে সবকিছুতে নজর দিতে হয়। যে আমি প্রজেক্টটা কিভাবে মেইনটেইন করব। এখানে যদি আমি গিয়ে দেখি না একটা কোম্পানির বড় কোনো প্রজেক্ট আছে যেখানে অলরেডি করে ফেলা হইছে। তার ফাইল স্ট্রাকচারটা কেমন, সিস্টেমটা কেমন, কাজ করতেছে কিভাবে। আমি মনে করি L2 তে যেই প্রসেসটা দেখানো হয়, এটাও মেক্সিমাম কোম্পানির সাথে ম্যাচ করে। যেমন L2 তে আমি যদি বলি মডুলার সিস্টেমটা দেখানো হয়। এখন বেশিরভাগ কোম্পানিতে আগে হয়তো MVC প্যাটার্নটা ফলো করা হতো, কিন্তু এখন মডুলারই সবাই শিফট করতেছে। তো আমি মনে করি ভাইয়া যে L2 কেউ যদি একবার দেখে থাকে, সেই যেকোনো একটা মিড সিনিয়র লেভেলের কাজও সে ইজিলি বুঝতে পারবে বলে মনে করি আমি। ওকে। সো এটাই আমাদের একটা প্ল্যান ছিল যে আমাদের L2 র কারণে যাতে করে সে মিড লেভেল একজন ইঞ্জিনিয়ার যে টাইপের কনসেপ্টগুলো বুঝতে পারে বা থিঙ্ক করতে পারে, সে টাইপের জিনিসপত্র বোঝে। তো আমার কাছে মনে হচ্ছে আমরা কিছুটা হলেও সাকসেসফুল হইছি। এখন আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আ L2 তে আমরা এই যে বেস 7 এ আমরা কিন্তু হচ্ছে এআই ইন্টিগ্রেশন পার্টটা নিয়ে আসছি, অর্থাৎ এআই ইঞ্জিনিয়ারিং পার্টটা। তো এখনো অনেকের বদ্ধমূল ধারণা আছে যে আমরা ChatGPT এর কাছে গিয়ে যে কোডটা জেনারেশন করি এটা ব্লাইন্ডলি আমি কপি পেস্ট করবো আরকি। তো আপনার কাছে কি মনে হয় যে আসলেই কি হচ্ছে এআই একদম সবকিছু করে দিচ্ছে? নাকি এখনো পর্যন্ত আ ডিসিশন নেয়া এবং একটা কোডকে দেখে বোঝার উপায় যে এটা আসলে স্কেলেবল হবে কিনা, এটা মেইনটেনেবল হবে কিনা, বা এটা আসলে কতটুকু আমার এই প্রজেক্টটাকে একটা মেইনটেনেবল স্টেটে রাখবে? কারণ অনেক সময় দেখা যায় কি এআই এত ভাস্ট অ্যামাউন্ট অফ আমাদের কোড দেয়। যেটা অনেক সময় দেখা যায় কি যে এখন ঠিক আছে, বাট ৬ মাস বা ১ বছর পর আমি যদি হচ্ছে নিজে দেখি তখন আমি আর বুঝতে পারব না আরকি। সো আপনার ক্ষেত্রে কি মনে হয় যে এখন জুনিয়রদের আসলে লার্নিং কার্ভটা কেমন হওয়া উচিত? যেহেতু এআই চলে আসছে এবং আমরা সবাই ইউজ করি, তো এমন মাইন্ডসেট হয়ে গেছে যে হয়তো এআইকে দিয়ে সবকিছু করা যায়। কিন্তু আপনার বেসিকটা যদি স্ট্রং না থাকে, সেক্ষেত্রে এআই যতই আপনাকে কোড দিক, পরে একটা এরর চলে আসলে আর কিন্তু মাথায় হাত চলে আসে, কি করব? তো এই ক্ষেত্রে আমি মনে করি যদি বেসিক স্ট্রং রাখতে পারি, যেমন L2 তে যেগুলো দেখায় আমি যদি জানি কি, কি করা হচ্ছে, সেক্ষেত্রে এআই যদি আমাকে কোড দেয় আমি বুঝতে পারবো আচ্ছা এটা আমি কোথায় ইউজ করতে পারবো, কোন জায়গায় এটা এপ্লাই করলে আমি এরর আসলেও হ্যান্ডেল করতে পারবো। তো অবশ্যই এআই আমাদের দরকার। এআই ছাড়া আমরা করতে মানে যেকোনো কিছু এখন ভাবা চিন্তা করা যায় না। তো এক্ষেত্রে যদি এআইকে আমাদের আপন করে নিতে পারি, সেক্ষেত্রে আমরা বেশি ফলটা পাবো। যেমন আমরা এখন কাজ করতে গেলে এআই কারণে আমাদের কাজটা আরও দ্রুত হয়। হুম। যে এআই এপ্লাই করতেছি, যেটা আগে ২ ঘন্টা সময় লাগতো সেটা ৫ মিনিটে হয়ে যাচ্ছে। তাহলে কেন আমি এআই ইউজ করব না? এখন এই এআইটা ইউজ করব, কিন্তু ব্লাইন্ডলি যেটা বললেন, অবশ্যই ব্লাইন্ডলি কখনো ইউজ করা ঠিক হবে না। কারণ আমি জানবো না যে পরে একটা সমস্যায় পড়লে আমি কিভাবে ফেস করব সেটা। তো আমি যদি আমার বেসিকটা স্ট্রং করে তারপরে এআইটা এপ্লাই করি, সেটা আমার ক্ষেত্রে হোক, সবার ক্ষেত্রেই অবশ্যই এটা সে একটা ভালো ফল পাবে। কারণ আ এখন এমন একটা সময় চলে আসছে যে এআই ছাড়া আসলে চিন্তা করাই কঠিন। তো আমি আরেকটা জিনিস বলব, যেমন এআইকে ইউজ করতে হয়। এআই হচ্ছে আপনার কোশ্চেনের অ্যান্সার শুধুমাত্র দেয়। আপনি যদি বলেন আমি কিভাবে কাজটা করব, ও ওইভাবে বলবে। কিন্তু আমি বলব যে আপনি যদি এআইকে ইউজ করেন, সাপোজ আপনি বলবেন যে এই কাজটার আর কতগুলো বেটার ইফেক্ট আমি কিভাবে ইউজ করলে আমি এটার অন্য একটা ভালো ফল পাবো। মানে এটার চেয়ে আরো জি, জি। বেস্ট জি, পারফরম্যান্স যেমন আমি যদি বলি যে এই কোডটা এই কাজ কিভাবে কাজ করে আমাকে বলো। ও আমাকে শুধু এটুকুই বলবে। কিন্তু আমি যদি বলি এই কোডটার আর কোন বেটার ভার্সন হইতে পারে, সে তখন মানে আমার কোয়েশ্চেনের উপর সে আসলে অ্যান্সার গুলো দিবে। তো আমি কখনো ব্লাইন্ডলি এআই কে ইউজ করব না। আমি বুঝে যদি এআই কে ইউজ করি, এআই আমার সঙ্গী হয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে প্রম্পটিং খুব ইম্পর্টেন্ট। মানে কে জি, কত জি। ভালো প্রম্পট দিচ্ছে এবং কে কত ভালো আউটপুট বের করে নিয়ে আসতেছে এটার উপর কিন্তু ডিপেন্ড করবে আরকি। জি, অবশ্যই। কারণ একই এআই আপনি ইউজ করবেন, আমি ইউজ করব। সলভ কে করতে পারতেছে এটা হচ্ছে ম্যাটার করতেছে। আচ্ছা, আরেকটা ব্যাপার খেয়াল করছেন যে জুনিয়রদের মধ্যে একটা জিনিস খুব ভালো মতো ঢুকে গেছে, সেটা হচ্ছে আমার যেকোনো ক্ষেত্রে আমার এআই ইউজ করতে হবে। আ এবং আমি এআই ইউজ করে কোনো রকমভাবে যদি হচ্ছে একটা প্রজেক্ট বা আমি যদি হচ্ছে আমাদের কোর্সের ক্ষেত্রে বলি একটা অ্যাসাইনমেন্ট করে সিসি মার্কস পাওয়া আরকি। এরকম আমি অনেক স্টুডেন্ট দেখতেছি যাদের আসলে থিংকিং করার ক্যাপাসিটি নষ্ট হয়ে যাচ্ছে আরকি। সো আপনার কাছে কি মনে হয় যে একটা পর্যায় পর্যন্ত আসলে এআই ছাড়া আমাদের স্ট্রাগল করা উচিত কিনা আরকি? এটা আমি বলব অবশ্যই। কারণ আমরা যখন শিখছিলাম তখন হয়তো এআই কেবল আসতেছিল। আমরা অবশ্যই হাতে কোডগুলো করতাম। এই কারণে মনে থাকতো কিংবা আপনি যেটা বললেন মাসল মেমোরি।
আমি বলি কি এটা আমরা লাকি ছিলাম। জি, জি, অবশ্যই। কারণ এখন এমনটা হয়ে গেছে না, কোড সবাই করতে পারে। কিন্তু বুঝে কোড করাটা আসলে বেশি ইম্পোর্টেন্ট। কারণ আপনি যদি না জানেন যে কোডটা আসলে লিখতেছে কেন? আপনি জাস্ট কপি পেস্ট করলে সবসময় মানে ওই অ্যান্সারটা পাবেন না। এই কারণে আমার মনে হয় যে যদি শেখার পিরিয়ডটাতে এআই ইউজ করেন, কারণ এই ৬ মাস যদি আপনি কষ্ট করেন যে এআই ইউজ করব না আমি। আগামী ৫ বছর আপনি একটা ভালো ফল পাবেন। কিন্তু ৬ মাস এআই ইউজ করতেছেন, আপনি ইউজ করতেছেন, বাকি ১০ জনও করতেছে। তাহলে তাদের সাথে আপনার আর কোনো ডিফারেন্স থাকবে না। তাদের মতো আপনি পিছিয়ে যাবেন। আচ্ছা। এই কারণে আমরা একটা জিনিস প্ল্যান করছি, যেহেতু আমাদের ২ টা জিনিস কভার করা উচিত। এআই ইউজ না করলে আমি আবার পিছায় যাব। জি। আবার আমি যেটা হচ্ছে আমাদের বেসিক স্কিল বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে আ ম্যান্ডেটরি স্কিল এগুলো যদি হচ্ছে আমরা আসলে কভার না করি, তাহলে আমার যেটা হবে যে আমি হচ্ছে মানে ব্লাইন্ডলি কাজ করে ডেভেলপার হব। যে ঠিক আছে আমি কোনো একটা কিছু বানাইতে পারি। আরেকটা জিনিস হচ্ছে সবকিছু যে ইনফরমেশন বেস ওয়েবসাইট তৈরি হয় ব্যাপারটা এরকম না। মোটেও না। আপনি হয়তোবা এআই দিয়ে খুব দ্রুত একটা ইনফরমেশন বেস অর্থাৎ যে ওয়েবসাইটগুলো শুধুমাত্র ইনফরমেশন থাকে। 90% কাজই ইনফরমেশন। সেটা হচ্ছে আপনি খুব দ্রুত কিন্তু করে ফেলতে পারবেন। কিন্তু যেখানে একটু কমপ্লেক্স জিনিসপত্র আছে। ফর এক্সাম্পল আমরা যদি হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর ওয়েবসাইটটা দেখি, এখানে কিন্তু হচ্ছে আপনার হোস্টিং এর আ যেমন ঝামেলা আছে। তারপর হচ্ছে সেগুলোকে আবার স্ট্রিমিং করে স্টুডেন্টকে দেখানোর আছে। নেটওয়ার্কিং এর অনেক কাজ আছে। কারণ হচ্ছে যে সবাই কিন্তু হচ্ছে হাই স্পিড নেটওয়ার্ক ইউজ করে না। তো নেটওয়ার্কের উপর বেস করে যে কনটেন্ট ডেলিভারি করতে হয় এরকম একটা কাজ আছে। আবার এখানে সিকিউরিটির বিষয় আছে। কনটেন্ট প্রোটেকশন এর বিষয় আছে। তো সব ওয়েবসাইট যে শুধুমাত্র এআই দিয়ে কমপ্লিট করা যায় ব্যাপারটা এরকম না। বাট এটাও সত্যি কথা যে আমরা কোনো একটা বড় অ্যাপ্লিকেশন চাইলে ইটারেটিভ ওয়েতে কিন্তু আমরা প্রজেক্টটা বিল্ড করতে পারবো। তো আমার আপনার কাছে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনাদের এই কোম্পানিতে এআই কি ইন্ট্রোডিউস হওয়া শুরু হইছে নাকি হচ্ছে এখনো পর্যন্ত ম্যানুয়ালি আপনারা কাজ করতেছেন? আপনি একটা খুব ভালো পয়েন্ট বলছেন। কারণ এআই ইউজ করে যে ইনফরমেশন ভিত্তিক ওয়েবসাইটগুলো, আমি মনে করব ওই পর্যন্তই সীমাবদ্ধ। কারণ এখন এমন একটা সময় চলে আসছে, একটা প্রম্পটে পুরো ওয়েবসাইট বিল্ড হয়ে যাচ্ছে। তো এগুলো না জাস্ট ওই ফ্রন্ট এন্ড বেস মূলক হয়ে থাকে। কিন্তু আপনি যখন ব্যাক এন্ড নিয়ে চিন্তা করবেন, তখন আপনি এআই ইউজ করলে আপনাকে বুঝেই করতে হবে। কারণ এআই যদি আপনি স্কেলেবল করতে চান, ও কি রিপ্লাই দিচ্ছে এতটুকুর মধ্যে আপনি ডিপেন্ড করে থাকতে পারবেন না। আপনার চিন্তাভাবনা এখানে খাটাইতে হবে যে আমি এইভাবে প্রজেক্টটা চিন্তা করতে চাচ্ছি। এতগুলো অ্যাপ্লিকেশন আমার কাজ করবে। এতগুলো ক্লায়েন্টকে আমাকে হ্যান্ডেল করতে হবে। তো সেইভাবেই আপনাকে মেইনটেইন করে চলতে হবে। আর আমাদের কোম্পানিতে যেটা বললেন, হ্যাঁ, আমরা এখন এআই ইউজ করি। কারণ এআই ইউজ না করে আসলে আমি কেন একদিন পুরো সময় দিব একটা ছোট জিনিসের পিছনে। তো আমরা এআই ইউজ করি, কিন্তু এইভাবে না যে হচ্ছে আমরা জাস্ট এআই ইউজ করলাম চলে গেলাম, এরকম না। আমরা অবশ্যই করে আমাদের সময়টা যেন আমরা কাজে লাগাতে পারি। কারণ আপনি না সারা জীবন কোড করে যাবেন না। এখন যেহেতু এআই চলে আসছে, এআই কোড করে দিচ্ছে। তাহলে আপনাকে আপনার থিংকিং অ্যাবিলিটিটা বাড়াতে হবে। যে না, আমি আমার ডিজাইন সিস্টেমটা এখন এভাবে এমনভাবে রেডি করব যেন যেকোনোভাবে আমি এটাকে মেইনটেইন করতে পারি। যেকোনোভাবে আমি ডাটাবেস বলি, যেকোনোভাবে আমি সেগুলোকে হ্যান্ডেল করতে পারি। তো আপনার এআইকে কোড করান, কিন্তু আপনি এগুলো নিয়ে চিন্তা করেন। আপনার থিংকিং অ্যাবিলিটির ব্যাপার। সো আপনার যেহেতু হচ্ছে প্রায় এখন ৩ বছর প্লাস এক্সপেরিয়েন্স হয়ে জি, গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে একটা জিনিস আমি ভ্যালিডেট করব। সেটা হচ্ছে আমাদের ব্যাচ 7 থেকে আমরা একটা জিনিস হচ্ছে প্ল্যান করছি। প্রথমত আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ফাউন্ডেশনটা আমরা স্ট্রং করব এবং এই সময়ের মধ্যে আমরা যত কম পরিমাণ সম্ভব আমরা এআই টুলস ইউজ করব। অর্থাৎ আমরা ম্যানুয়ালি কোড লেখার চেষ্টা করব। যাতে করে স্টুডেন্টদের মধ্যে আমরা আগে মাসল মেমোরি বিল্ড করতে পারি। অর্থাৎ তারা যেন বুঝতে পারে যে আচ্ছা, ফর এক্সাম্পল আমার দুনিয়ায় এখন এআই নেই। তাহলে আমি কি সার্ভাইভ করতে পারতেছি কিনা? এটা হচ্ছে ফার্স্ট জি। ভ্যালিডেশন। তো এই কারণে আমরা টাইপস্ক্রিপ্ট, নোড এক্সপ্রেস, সিকিউএল মেইন যে জিনিসপত্রগুলো দরকার সেগুলো আমরা রাখছি। এবং পরবর্তীতে যখন এই পার্টটা শেষ হবে, তারপরে আমরা হচ্ছে সেকেন্ড পার্ট যাচ্ছি, সেটা হচ্ছে যে এআই ইঞ্জিনিয়ারিং পার্ট, যেখানে আপনার এই যে রেক সিস্টেম, তারপর হচ্ছে যে ভেক্টর ডিবি। আমরা তো নরমালি যেটা হয় যে NoSQL বা সিকিউএল ডিবি ইউজ করি। আমরা যে ভেক্টর দিয়ে ডিবি ইউজ করতে পারি, অর্থাৎ ভেক্টরের মধ্যে যে সিমান্টিক অ্যানালাইসিস, তারপর হচ্ছে যে আপনার এই যে রেক এবং ফাইন টিউনিং, অর্থাৎ মডেল ফাইন টিউনিং করে হচ্ছে যে আউটপুট, এটার মধ্যে পার্থক্য কী? তারপর হচ্ছে আপনার ধরেন এই যে ক্লড কীভাবে আমরা ইউজ করবো বা কার্সর ইউজ করলে আমরা কী ওয়েতে ইউজ করবো, কীভাবে প্রম্পট দিলে তার সাথে আমি হচ্ছে একটা লং টাইম ধরে হচ্ছে আমরা কনটেক্সে রেখে আমরা একটা প্রোডাক্ট বিল্ড করতে পারবো, এই জিনিসপত্র আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো প্রথমে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের পার্টগুলোকে স্ট্রং করব, তারপর গিয়ে আমরা এআই ইঞ্জিনিয়ারিংটা দিয়ে তাদের প্রোডাক্টিভিটিটাকে আমরা হচ্ছে ডবল করার চেষ্টা করব। তো আপনার কাছে কি মনে হয় যে জুনিয়রদের জন্য এই পার্টটা ঠিক আছে কিনা? হ্যাঁ, আমি বলব ভাইয়া, যেমন আপনি বারবার যে কথাটা বলছেন মাসল বিল্ডিং।
আমরা যখন কোড করতাম, ওই সময় আমরা অবশ্যই টাইপ করে, করে কোডগুলো করতাম। এমন তো এখন হচ্ছে যে একটা আমি প্রবলেম এআইকে দিলে আমাকে সলভ করে দিচ্ছে। কিন্তু এটা কখনোই আমার লং টার্মে আমার একটা ভালো ইফেক্ট পাবো না। আমি যদি কষ্ট করে এখন ২ টা লাইন কোড করি, আগামীতে আমি এটার ভালো একটা ফল পাবো। তো আমি মনে করতেছি আপনারা যেটা করতেছেন অবশ্যই ঠিক। এখন যদি এভাবে ফলো করেন, আমার মনে হয় স্টুডেন্টরা এখান থেকে ভালো কিছু অবশ্যই করতে পারে। কারণ এআই তো আল্টিমেটলি সে ইউজ করবে। কখন করবে? যখন সে জানবে যে আচ্ছা আমি এভাবে কাজটা করতে পারি। সেক্ষেত্রে আমি এআইকে আপনি আপনার কম্পেনিয়ন হিসেবে চিন্তা করেন। এআই আপনার শত্রু না। এআই আপনার কাজটা ইজি করে দিবে। তো আপনি যদি জানেন যে আচ্ছা এই কাজটা আমি করতে পারবো এভাবে, সেক্ষেত্রে আপনার এআই করতে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, আচ্ছা এই কাজটা আমি আরো শর্ট টাইমে আমি করতেছি। তো আমি মনে করি যে আপনার আর যেটা বললেন আপনাদের এখন এআই রিলেটেড নিয়ে আসতেছেন। এটা অনেক ভালো একটা সিদ্ধান্ত আমি মনে করি। কারণ আ এআই ছাড়া আসলে কোনো অ্যাপ্লিকেশন আগামীতে রান করা পসিবল না। যেমন একটা সিম্পল ওয়েবসাইটে এখন একটা এআই চ্যাটবট প্রয়োজন। তো এটা মানুষকে এআই কিন্তু আপনাকে এই চ্যাটবটটা করে দিতে পারে। কিন্তু আপনি কেমনে জানবেন যে আসলে কাজটা করতেছে কিভাবে? তো আপনাকে এইজন্য র‍্যাগ বা অ ফাইন টিউনিং যেগুলো বললেন সবগুলো জানতে হবে। তারপরেই আসলে সে এগুলো নিয়ে কাজগুলো করে সে কনফিডেন্ট পাবে। ওকে। সো আরেকটা বদ্ধমূল ধারণা আছে। আমার কাছে মনে হয় বিগিনার অবস্থায় অনেকগুলো প্রজেক্ট করা উচিত। যাতে করে থিংকিং লেভেলটা বাড়ে। আচ্ছা এই প্রজেক্টটা কিভাবে স্টার্ট করতে পারি, ওই প্রজেক্টটা কিভাবে স্টার্ট করতে পারি। তখন আমাদের একটা মানে এন্ডিং মাইন্ডসেট থাকে যে এই প্রজেক্টটাকে আমি একটা এন্ড করবো আরকি। আর যখন আমরা একটু বড় হই, অর্থাৎ যখন একটু লেভেল 2 ভার্সনে আসি, তখন গিয়ে আমার চিন্তা থাকে একটা বড় প্রজেক্ট কিভাবে আসলে স্টেপ বাই স্টেপ ইটারেটিভ ওয়েতে আগানো যায়। কি, কি জিনিসপত্র মাথায় রাখতে জি। হয়। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের ফাইল স্ট্রাকচার গুলো কিন্তু আগের মতো সেম থাকবে না। এক ফাইলের মধ্যে কিন্তু আমরা কোড করব না। অবশ্যই আমাদেরকে কোনো একটা আর্কিটেকচার ফলো করতে হবে। তো আমার কাছে কি মনে হয় যে লেভেল 2 ভার্সনে যখন একটা পারসন আসবে, আমরা যেমন এখন বলি যে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রজেক্ট করাবো এবং এটা কিন্তু প্রজেক্টের লেন্থটা কিন্তু ২ মাসের মতো হবে আরকি। দ্যাট মিনস এটা কিন্তু ভালো একটা বড় প্রজেক্ট। জি। সো আপনার কাছে কি মনে হয় যে একটা পর্যায়ে এসে মানুষের আসলে বড় প্রজেক্ট ট্রাই করা উচিত? কারণ ছোট প্রজেক্ট করলে তো ওই আমার যে থিংকিং লেভেল এটা কিন্তু ওই লিমিটেড পর্যায়ে থাকবে। আমি হয়তোবা অনেক প্রজেক্ট করার আইডিয়া পাবো। কিন্তু একটা বড় প্রজেক্ট হ্যান্ডেল করার আইডিয়াটা কিন্তু আমি পাবো না আরকি। সো আপনার কাছে কি মনে হয় যে লেভেল 2 এখনো পর্যন্ত কি রিলেভেন্সি টা আছে? হ্যাঁ, এটা একদম ঠিক কথা বলছেন। কারণ প্রজেক্ট অনেকগুলো করলে আমি জাস্ট আইডিয়া পাবো যে আচ্ছা কীরকম প্রজেক্ট আমি করতে পারি। হয়তো এরকম করতে গিয়ে আমি অনেকগুলো প্রবলেম ফেস করবো এবং সেগুলো সলিউশন আসবে। কিন্তু কোম্পানিতে আপনি যখন একটা জব করতে যাবেন তখন কিন্তু তারা এরকম র‍্যান্ডমলি প্রজেক্ট নিয়ে কাজ করে না। তারা একটা বড় স্কেলেবল প্রজেক্টের কথা চিন্তা করে এবং চিন্তা করে এটাকে কিভাবে লং টাইমে তারা সাপোর্ট দিবে। তো আপনি যদি এইভাবেই মাইন্ডসেটটা রাখেন আপনার যে না আমার বড় প্রজেক্টে আমি আরো সাপোজ পাথ এক্সপ্লোর করব যে আচ্ছা এইভাবে আমি আমার প্রজেক্টটাকে হ্যান্ডেল করব। আমি আমার ডাটাবেস নিয়ে চিন্তা করব। আমি আমার আ ব্যাকএন্ডটাকে কিভাবে সাজাবো? সেক্ষেত্রে আমি মনে করি যে একটা প্রজেক্টে মাল্টিপল ওয়েতে আপনি আগাইতে পারেন যে কিভাবে আমি প্রজেক্টটা গুছায় নিবো। এজন্য আমি মনে করি লেভেল 2 তে যেটা দেখানো হচ্ছে এটা খুব বড় একটা স্টুডেন্টদের জন্য ভালো একটা আ হেল্প করবে খুব। কারণ একটা প্রজেক্টে যদি এত সময় নিয়ে দেখানো হয়, ওই প্রজেক্টটাতে যতগুলো প্রবলেম হয় সেগুলো তারা আসলে বুঝতে পারে যে কি, কি প্রবলেম ফেস করতে পারি একটা প্রজেক্টে, সিঙ্গেল প্রজেক্টে। আমি মনে করি এটা খুব ভালো একটা ডিসিশন হয়েছে। ওকে। সো আপনার সাথে কথা বলে ভাল লাগলো যে প্রথমত আপনি L2 করেছেন এবং একটা পর্যায়ে এখন এস্টাবলিশ। পাশাপাশি হচ্ছে আ L2 সম্পর্কে আমি ভ্যালিডেটও করে নিছি যে আসলেই কি এটা কি একটা মার্কেটিং জিনিস নাকি হচ্ছে আমরা আসলেই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছি কিনা। সো আমার কাছে মানে প্রাউড ফিল হলো আরকি যে আ L2 র যে সিলেবাস এবং এটা ডে বাই ডে এনরিচ হচ্ছে। হয়তোবা আমাদের অনেক জায়গায় লিমিটেশন আছে। হয়তোবা আমাদের কনটেন্ট হয়তোবা আমরা ঝংকার ভাইয়ের মতো একটু হচ্ছে হাসিখুশিভাবে আমরা পড়াইতে পারি না। বাট এতটুক ট্রাই করি যে আমাদের যে কনটেন্ট যায় তার মধ্যে যাতে করে আসল ইনফরমেশন, আসল ইন-ডেপথ জিনিসপত্র থাকে আরকি। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ রিয়াজ ভাই আমাদের পডকাস্টে আসার জন্য এবং আপনার মূল্যবান জিনিস শেয়ার করার জন্য। আশা করি স্টুডেন্টদের অনেক হেল্প হবে। আর সবচেয়ে বড় কথা এখান থেকে আমি একটা আ কি ইনসাইট পাইলাম সেটা হচ্ছে যখনই কোনো একটা ইনফরমেশন বেসড কনটেন্ট আসবে আমাদের আসলে উচিত যে ওখানের মধ্যে কি ইনফরমেশন বলছে সেটাকে আমাদেরকে অ্যাবজর্ব করা। আমরা অনেক সময় দেখা যায় কি আমরা আ ভিডিও লেন্থ নিয়ে আমরা হচ্ছে অডিট থাকি, আবার ডেলিভারি নিয়ে অডিট থাকি। বাট আমাদের একটা পর্যায়ে এসে আসলে ইনফরমেশন কোথায় আছে এবং কিভাবে কাজটা করা উচিত সেটার দিকে আমাদের দেখা উচিত আরকি। সো আপনার যদি আর কোনো কিছু বলার থাকে জুনিয়র উদ্দেশ্যে আরকি। না, আমি একটা কথা বলব ভাইয়া যে আমাকে যদি এখন কেউ বলে না, এখন যেহেতু আল্লাহর রহমতে একটা ভালো পজিশনে আছে, হয়তো অনেকে বলে যে কিছু করা যায় কিনা? আমি তাদেরকে সবসময় বলি যে প্রোগ্রাম হিরো একটু দেখো।
প্রোগ্রামিং হিরো কোর্স নিয়ে একটু এক্সপ্লোর করো। আমাকে তারপর বলতে হবে না তোমাকে যে আমার জন্য একটা কিছু করে দেখো। আমি তাদেরকে সবসময় সাজেস্ট করি এই একটা 6 মাস অন্তত 6টা মাস কষ্ট করতে, কারণ এই 6টা মাস দিলেই তার ইনশাল্লাহ ভবিষ্যৎটা সে নিজেই সামলে নিতে পারবে। আমি আপনার সাথে একটু অ্যাড করি আরকি। এখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে। প্রথমত কয়েকটা রেস্টুরেন্ট আছে। একটা রেস্টুরেন্ট হচ্ছে তারা ফুলি ইন্ডিপেন্ডেন্ট। তাদের লাইফ সাইকেলটা এরকম যে তারা ছোটবেলা থেকে তারা জানে কি করতে হবে, কোথায় গিয়ে আমার ইনফরমেশন আউটলাইন বের করতে হবে। তারা কিন্তু সেলফ ইন্ডিপেন্ডেন্ট। তাদের কিন্তু অত বেশি লাগে না। এবং তারা দেখবেন যে আমাদের L1 করার পরও তারা কিন্তু সাপোর্ট সেশনে আসে না। এরকম স্টুডেন্টের সংখ্যা অনেক। আবার আরেকটা পর্যায়ে স্টুডেন্ট আছে যারা আসলে চায় একটা মোটিভেশনের মাধ্যমে আগে নিজেকে গড়ে তুলতে আরকি। সো আমরা সেকেন্ড পোরশনটাকে নিয়ে আমরা কিন্তু অনেক বেশি কাজ করে থাকি। যে তারা যখন একটা পর্যায়ে গিয়ে তাদের লাইফস্টাইলটা চেঞ্জ করে ফেলে, তাদের আর কিন্তু আমাদেরকে বলতে হয় না। তারাও কিন্তু একসময় ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। বাট এটাও সত্যি কথা যে একটা পর্যায়ে স্টুডেন্ট থাকে যারা আসলে কখনোই আপনার সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না। তাই আমার কাছে মনে হয় যে L1 বা L1 এর কাছাকাছি যে সকল বাংলাদেশে বা বাইরে বিজ্ঞান টাইপের কোর্স আছে সেগুলোকে এক্সপ্লোর করে দেখা যে আমি আসলে এটার সাথে অ্যাডাপ্ট করতে পারতেছি কিনা। যদি আমি অ্যাডপ্ট করতে পারি, আমার লাইফস্টাইলে পরিবর্তন আনতে পারে এবং আমি কারো একটু করে সাপোর্ট নিয়ে আমি ডে বাই ডে আগাতে পারতেছি, তাহলে এটা সম্ভব যে আমি কোনো একটা কিছু করতে পারবো। আবার এটাও বিলিভ করা সম্ভব যে আচ্ছা 6 মাস এটা জার্নি গেল, সাপোর্ট গেল, আমাকে কল করা হচ্ছে, আমাকে কোনো একটা প্রবলেমে পড়লে দেখাই দেওয়া হচ্ছে, আমি কিন্তু আটকে নাই। তারপর যদি হচ্ছে কোনো একটা পারসন না পারে, তাহলে আমাকে ধরে নিতে হবে যে এই পাথটা আসলে আমার জন্য না। সো কোনো একটা কিছু ভ্যালিডেট করার জন্য আমি মনে করি L1 বেটার। এরপর যদি আমার মনে হয় যে না, আমার স্ট্রেংথ আছে, আমি আরো এক্সপ্লোর করতে পারবো এবং আমি লাইফে এমন একটা কিছু করতে চাই যেটার কারণে হচ্ছে মানুষ আমাকে দাম দিবে এবং আমি আমার লাইফটাকে সেটেল করতে পারবো, তাহলে তখন গিয়ে সে L2 র কথা চিন্তা করতে পারে আরকি। সো সবাইকে আবারও ধন্যবাদ। যদিও অনেক বেশি কথা বলে ফেলছি। অনেক সময় হচ্ছে মানুষজন আমাকে বকা দেয় কমেন্ট সেকশনে যে আমি অনেক বেশি কথা বলি। বাট আমার কাছে মনে হচ্ছে কিছু কথা আসলে জানানো প্রয়োজন আরকি, যাতে করে আপনারা রিয়েলিটিটা বুঝতে পারেন আরকি। সো যারা ভিডিওটা দেখছেন থ্যাংক ইউ। থ্যাংক ইউ রিয়াজ ভাই। থ্যাংক ইউ ভাই।